হৃদয়পুর রাজ্যের মহারাজ বিক্রম কুমার অত্যন্ত বীর ও সাহসী রাজা ছিলেন। তার রাজ্য ছোট হলেও সৈন্যবাহিনী ছিল যথেষ্ট পটু ও সুদক্ষ। সেই সৈন্যবাহিনীর এক সৈন্য ছিল বীরেশ। রোগা আর বেটেখাটো চেহারার জন্য সৈন্যবাহিনীর সকলে তাকে নিয়ে খুব মশকরা করত। আরে দূর দূর, এখন আর সেই রকম যোদ্ধা কোথায় আছে বলো? সে যা বলেছো ভাই, এই আমাদের রাজ্যকেই দেখো না, বাইরের রাজ্য আক্রমণ করলে কতক্ষণ টিকবে এই সৈন্যদল? হ্যাঁ, একবার ভাবো। হুহু, আমি তো বাবু সবার আগে কেটে পড়বো। আমি পাকা হোক বা কাঁচা, প্রথমে চাচা, আপন প্রাণ বাঁচা। কিছু মনে করো না ভাই, তোমাদের মাঝে কথা বলছি, কিন্তু নিজের মাতৃভূমি, নিজের রাজ্য নিয়ে তোমাদের মানসিকতা মোটেই শোভনীয় নয়। ওরে বাবারে, আমাদের বীরচন্দ্র বিরূপাক্ষ বীরেন এলেন রে। তা তুই বুঝি সেপাই রাজ্যের বিশাল বীর? বীর সেপাই নয়, বলো তাল পাতাল সেপাই। সরু লিগলিকে সরিয়ে হাওয়া দিলে উড়ে যাবে, তার আবার বড় বড় কথা। মানুষের শক্তি তার শরীরে নয়, তার বুদ্ধি আর তার মনের জোরে, বুঝলে? তার জন্যই একটা ছোট পিঁপড়ে তার ওজনের চেয়ে 5 গুণ বেশি ওজন বইতে পারে। হ্যাঁ, উদাহরণটা দিব্যি দিয়েছিস ভাই। তুই একটা পিঁপড়েই বটে। কোন মূর্খ যে তোকে সৈন্য দলে সুযোগ দিয়েছিল তাই আমি ভাবি। আমি শরীরে কমজোর হতে পারি, কিন্তু মনের জোরে নয়। অন্তত তোমাদের মতো যুদ্ধের সময় পালানোয় বিশ্বাসী নই। বড় যোদ্ধা এলো রে, নিজেকে কে বাঁচায় তার ঠিক নাই, তাল পাতা সেপাইয়ের আবার বড় বড় বাক নাই। বেরো বেরো। কি তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে কি? কিছু ভয়ানক হতে চলেছে। আমি এক্ষুনি দেখে এলাম নদীর ওপারে কৌশল রাজ্যের পতাকা। কি বলছো কি? কৌশল রাজ্য তো আমাদের শত্রু দেশ। তার মানে ওরা কি আমাদের রাজ্য আক্রমণের ফন্দি করেছে? আমি জানি না ভাই, কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছি আমি। একেতেই আমাদের রাজ্যে সৈন্য সংখ্যা কম। চলো, এক্ষুনি চলো, মহারাজকে সবকিছু জানানো দরকার। চলো। এটা সম্ভব নয় সৈন্য। কৌশল রাজ্যের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো হয়েছে। ওই রাজ্যের মহারাজ অর্জুন কুমার আমায় কথা দিয়েছিলেন যে কোনো রকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে না। অপরাধ নেবেন না মহারাজ, কিন্তু আমার মনে হয় কৌশল রাজ্য চুপিসারে আক্রমণ করতে চলেছে। এই চুপ, তোর কাছে কেউ জানতে চেয়েছে তোর কি মনে হয়? মহারাজ কি বললেন শুনতে পেলি না? মন্ত্রী, ও ওর মতামত প্রকাশ করেছে, ওকে ধমক দিচ্ছ কেন? আরে না মহারাজ, আপনি জানেন না, এইসব সৈন্যদের স্বভাবটাই হচ্ছে ওই ইচ্ছে করে ভুলভাল খবর ছড়িয়ে ত্রাস সৃষ্টি করা। মহারাজ, আমরা মিথ্যে খবর ছড়াবো কেন? এটা আমাদের মাতৃভূমি। এই রাজ্যকে রক্ষা করা আমাদের কর্তব্য, যাতে কোনো রকম আকস্মিক আক্রমণ না ঘটে। তাই আগেই বলছিলাম। এই তোকে কি বললাম শুনলি না? এমন তোর কথা যেন গোটা কৌশল রাজ্যকে তুই নিজেই হারিয়ে দিবি। এই তো পাটকাঠির মতো চেহারা। মন্ত্রী, কি হচ্ছে কি? আরে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তো আছি। এই এই তোরা যা তো, আমাদের অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, বুঝলি? ধুর, জীবনটা বাসি রুটির মতো হয়ে গেছে। কারোর কাছে সম্মান নেই। ধুর ধুর, সৈন্যের কাজ ছেড়ে দেব। এ সহ্য হয় না। কতক্ষণ এভাবে পড়েছিল জানে না, কিন্তু যখন জ্ঞান ফিরল, বীরেশ আস্তে আস্তে উঠে বসল। চারিদিকে তাকিয়ে দেখল বৃষ্টি থেমেছে।
বাপ রে, বাজটা এত কাছে পড়েছিল যে কিছুই খেয়াল নেই। না, অনেক রাত হলো, এবার বাড়ি ফিরতে হবে। বউ নিশ্চয়ই চিন্তা করছে। কি গো, কোথায় ছিলে তুমি? সেই সকালে গেছিলে, এত রাত হয়ে গেল। আর এ কি হাল করেছো শরীরের? উফ, একসাথে এত প্রশ্ন করো গিন্নি, এক ঘটি জল দাও দেখি আগে। কিন্তু এদিকে যে সারা রাজ্যে দামামা বেঁধে গেছে, বাইরের রাজ্য আক্রমণ করেছে। আমি তো ভাবছি তুমি যুদ্ধে চলে গেছো। হুম, বলেছিলাম, বার করে মহারাজকে বলেছিলাম। শোনেননি, এখন বুঝুন, আমি আর যাচ্ছি না সৈন্যদলে। দেখি জলটা দাও। ওমা, এটা কি হলো গো? ঘটিটা অমন আটকে গেল কি করে তোমার হাতে? এ কি, সত্যি তো, আমি তো ঘটিটা তোমার হাত থেকে নিইনি। তার আগেই দেখি তো। তার মানে কি আমার শরীরটা চুম্বকের মতো হয়ে গেছে? আহ, এ তো চমৎকার গিন্নি। একেই বলে সাপে বর হওয়া গো। এর দ্বারা অনেক অসম্ভব সম্ভব হতে পারে, তা জানো? শোনো তবে। মহারাজ, এখনো সময় আছে। কৌশল রাজ্যের কাছে আপনি বশ্যতা স্বীকার করে সমর্পণ করে দিন, নইলে আমাদের রাজ্য তছনছ হয়ে যাবে। মন্ত্রী, তুমি জানো তুমি কি বলছো? লড়াই করার আগেই হার মেনে নেব? ঠিক সময় ওই সৈন্যদের কথা শুনলে আজকের এই দিনটা দেখতে হতো না। মহারাজ, মন দিয়ে নয়, মাথা দিয়ে বিচার করুন। ওদের সৈন্য সংখ্যা 5000, আর সেখানে আমাদের কাছে মাত্র 2000 সৈন্য আছে। লড়াই করলে হার অবশ্যম্ভাবী। মহারাজ, আপনি আদেশ করলে আমি একাই কৌশল রাজ্যের সেনাবাহিনীর সমস্ত অস্ত্র কেড়ে তাদের ধরাশায়ী করতে পারি। আবার তুই এসেছিস? দেখছি সেখানে যুদ্ধ শুরু হয়েছে, আর আমি মহারাজের সাথে জরুরি আলোচনা করছি, আর তুই বেটা। মন্ত্রী, একদম চুপ। একবার তোমার কথা শুনে ভুল করেছি, আর নয়। তোমরা ঠিক খবর এনেছিলে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, হৃদয়পুর আমি রক্ষা করবই। তুমি যা বলছো তা যদি সত্যিই পারো, তোমায় আমি উঁচু পদে উত্তীর্ণ করব, কথা দিলাম। এটা কি হলো? আমার হাতের তলোয়ার তোর কাছে গেল কি করে? এখন তো শুধু তোর অস্ত্র নিয়েছি, এবার তোর গোটা সৈন্য দলের অস্ত্র নিয়ে তোদের নির্বস্ত্র করব। দেখ।
এটা কি হলো? কোনো জাদু জানে নাকি লোকটা? আমার অস্ত্র ওর হাতে গেল কি করে? এই পালা রে পালা। আরে আরে এ তো মানব নয়, এ তো চুম্বক মানব। পালা ভাই পালা। কে আসবি? আয় আয়, লড়াই করবি তো আয়। ধন্য, তুমি ধন্য। কি নাম তোমার, আর কি করে এই অদ্ভুত ক্ষমতা পেলে তুমি? মহারাজ, আমার নাম বীরেশ। অদ্ভুত বীরেশ, তোমায় প্রথমে দেখে আমি বুঝতে পারিনি, কিন্তু আজকে শুধু তোমার জন্য আমাদের রাজ্য জয়ী হয়েছে। তোমার দেশভক্তি, তোমার উদ্যম অতুলনীয়। ক্ষমা করবেন মহারাজ, এই শক্তি অলৌকিক। আমি জানি না কিভাবে এলো আর কতদিনই বা থাকবে, কিন্তু শুধু এটুকু জানি, শক্তি শরীরে নয়, শক্তি মনে থাকে মহারাজ। ঠিক, একদম ঠিক বলেছ। আমি শরীরে অন্যদের মতো সক্ষম সুঠাম নাও হতে পারি, কিন্তু মনের জোর আমার সকলের থেকে অনেক অনেক বেশি, আর তার জোরেই আমি এটুকু করেছি মহারাজ।